পারমাণবিক শক্তি, ইউএস এর পারমাণবিক শক্তির একটা তুলনা বলেছিলাম। তো যদি হুম। আমরা এই পারমাণবিক শক্তির তুলনাটা করি, তখন আমি বারবারই বলেছি যে আমেরিকা যদি কোনো কারণবশত পারমাণবিক শক্তির দিকে আঘাত শুরু করে, যেটা হুম। আপনার অলরেডি আপনি বললেন যে পাকিস্তানের ওয়ারহেড ইউজ হবে, যদি এই দিক থেকে আগায়, তাহলে এটার ভবিষ্যৎ পারমাণবিক যুদ্ধের দিকেই যাবে। এবং সেটা হুম। শুধুমাত্র ইরান এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটা বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটই চেঞ্জ করে দিবে। এবং সেক্ষেত্রে আমাদের যদি বলেন, আমাদের প্রস্তুতি থাকতে হবে যে আমরা একটা প্রলং ওয়ার দেখতে পাচ্ছি, এবং সেই প্রলং ওয়ারের ফলাফলগুলো ভয়াবহতা আরো বাড়তেছে। এই ক্ষেত্রে আমি আহ, মানে এখন যে আপনি স্ট্র্যাটেজিক্যাল বললেন, সেটার মধ্যে আপনাকে একটা মনে করায় দিই, গত টকশোতে আমি বলেছিলাম যে ইরানের সবচেয়ে বড় সফলতাটা হচ্ছে তাদের যুদ্ধের ট্যাকটিক্স। এবং এটা একটা মোজাইক একটা ট্যাক্সি বলেছিলাম যে তারা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে বিভিন্ন ফ্রন্টে অ্যাটাক করতেছে, এবং এই ফ্রন্টের অ্যাটাকের কারণে আমেরিকা ঠিক এক্স্যাক্টলি লোকেশন ওয়াইজ তাদেরকে থামাতে পারছে না। এইটার সাথে সাথে তাদের যে ক্ষমতা বা ব্যক্তিদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের বিভিন্ন লেয়ার সৃষ্টি হয়ে গেছে, যার ফলে তারা একজনকে মেরে ফেললে যে যুদ্ধ থেমে যাচ্ছে এরকম পরিস্থিতি আর হচ্ছে না, এটা বোঝা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে হুম। তারা তাদের যুদ্ধের প্যাটার্ন অনুযায়ী অলরেডি সাকসেসফুল। এখন আমেরিকা যে প্যাটার্নটা দেখাবে বা যেটা করবে, সেটার জন্য আমি যে প্রেডিকশনটা গতবারে আপনাকে বলেছিলাম, দেখেছিলাম, সেটা হচ্ছে পারমাণবিক বোমা। আমি এটাকে এখনো ধারণা করি যে এইটাই হচ্ছে সবচেয়ে বিধ্বংসী এই যুদ্ধের পরিণতি। যদি তারা ওই যুদ্ধে জড়ায় যায়, তাহলে এই যুদ্ধের রূপটা ভিন্ন দিকে নেমে যাবে। এবং সেটার আলামত হিসেবে গত ওই টকশো থেকে আপনার এই টকশোর মধ্যে মাঝখানে যে পরিবর্তনটা দেখি, সেটা হচ্ছে অলরেডি ইরান তার পার্শ্ববর্তী দেশগুলোর উপরে তেলের যে সকল সঞ্চালন আছে, সেই যেগুলোকে অ্যাটাক করেছে, বিকজ আমেরিকা এই বেসগুলোকে ব্যবহার করে ইরানকে সেই জায়গায় তাদের আঘাত করেছে। তো এইরকম পরিস্থিতিতে যদি আমরা বলি, তাহলে এই পরিস্থিতিতে যুদ্ধ আমি পারমাণবিক বোমার দিকেই বা ওই ধরনের ভূ রাজনৈতিক যুদ্ধের দিকে এটা আগাচ্ছে, সেটা আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে। আর মধ্যপ্রাচ্য কেন, মধ্যপ্রাচ্যের সিদ্ধান্ত এরকম কেন? মধ্যপ্রাচ্যকে তো ইরান আগেই বলেছিল যে তাদের উপর যদি আঘাত না আসে তাহলে তারাও তাদের উপর আঘাত দেয়। তারা তো মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে তারা আক্রমণ চালাচ্ছে, কিন্তু মধ্যপ্রাচ্যের আরব বিশ্বগুলা কেন এরকম, আরব কান্ট্রি গুলো কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছে ইরানের বিপক্ষে যাচ্ছে? এইটার উত্তরও আমি আপনার আগে টকশোতে দুইটা অংশে বলেছিলাম যে এই যুদ্ধটা আসলে বেসিক্যালি দুইটা কারণবশত যুদ্ধটা শুরু হয়েছে। একটা কারণ হচ্ছে আহ, রাজনৈতিক বা পাওয়ার গেম, আর একটা কারণ হচ্ছে ধার্মিক আইডিওলজি। এবং ধার্মিক আইডিওলজিটা হচ্ছে ইসলামের একটা নতুন রূপায়ণ, যেটাতে ইউএস এর সিআইএ এবং এরা বহুদিন ধরে চেষ্টা করে আসতেছিল ইরানে, যাতে আহ, যে ইসলামিক স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, ক্ষমতা থাকার যে স্ট্রাকচার, যেটাকে খোমেনি বলা হচ্ছে, সেটা বেসিক্যালি একটা খিলাফত আদলে তৈরি হচ্ছে। এবং এই জিনিসটা যদি প্রচলিত হয়ে যায় মুসলিম কান্ট্রিগুলোতে, তাহলে এখনকার যে স্ট্রাকচার আছে, যেটা দিয়ে তারা সারা বিশ্বকে কন্ট্রোল করতে পারতেছে, যেমন গণতন্ত্র নাম দিয়ে আসলে ক্ষমতা ধরে রাখা, রাজতন্ত্র নাম দিয়ে আসলে ওই শাসন করা, যেটা আসলে মধ্যপ্রাচ্যে খুব প্রচলিত। আপনি যে সৌদি আরব বলেন, কাতার বলেন, এখানে এই শাসক গোষ্ঠীগুলো হচ্ছে ওই ধারাকেই তারা ফলো করে। এবং আমাদের বাংলাদেশের মতো দেখেন, গণতন্ত্র নাম দিয়ে আসলে কি চলতেছে, আসলে আমরা গত 16 বছরে গণতন্ত্র নাম দিয়ে আসলে এক ধরনের একটা প্রহসন দেখেছি। এটা আসলে গণতন্ত্র নাম দিয়ে এক ধরনের শাসন ব্যবস্থাকে কন্ট্রোল করে পুরো ইন্ডিয়া বাংলাদেশটাকে চালিয়েছে। এবং বর্তমানে সেই সেম ধারাবাহিকতা বিএনপি নিয়ে আসতেছে। এটা নিয়ে গত এক সপ্তাহ যাবত আপনি সালাউদ্দিন সাহেবের বক্তব্য এবং তার ধারাবাহিকতায় আমাদের একটা প্রজ্ঞাপন জারি হওয়া, এই সবই কিন্তু এই একই সময়ে ঘটতেছে। আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে একটা নতুন ধারার সৃষ্টি তৈরি হচ্ছে সারা বিশ্বে। মানুষ বুঝতে পারতেছে যে আস্তে আস্তে যে আমাদেরকে আসলে গত সরি লম্বা একটা সময় ধরে আহ ক্ষমতার মাধ্যমে, শাসনের মাধ্যমে আমাদেরকে কন্ট্রোল করা হয়তো, এই কন্ট্রোল মেকানিজমটা এই মুহূর্তে ওইভাবে আর কাজ করছে না।
আমেরিকার সিআইএ এর যে মানে ক্ষমতাটা ছিল বা তারা যেভাবে ইনফরমেশন নিয়ে এবং প্রত্যেকটা মানুষকে যেভাবে কন্ট্রোল করতো ইনফরমেশনের জগতে, সেই কন্ট্রোল মেকানিজমটাও এখন কাজ করতেছে না। তার মানে একটা নতুন ধারা সৃষ্টি হচ্ছে। যদি আমি খুব মানে পরিষ্কার উদাহরণ হিসেবে বলি, এই এআই এর যুগে যেটা হচ্ছে, ইনফরমেশনটা মানে আমেরিকা ক্লেম করেছিল যে পিন পয়েন্টেড কোথায় কোন নেতা আছে তারা সে আইডেন্টিফাই করে তাদেরকে মেরে ফেলবে। ঠিক হুম, কাউন্টার কি দাঁড়াচ্ছে, যেখানে অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে এন্টি এয়ারক্রাফট সিস্টেম গুলো তৈরি করা ছিল মধ্যপ্রাচ্যকে গার্ড দেওয়ার জন্য, মধ্যপ্রাচ্যের অ্যাসেট গুলো গার্ড দেওয়ার জন্য আমেরিকা যেগুলো বসিয়েছিল, সেগুলোকে ইরান ধ্বংস করতে পারছে। তাহলে ইরান এই ধ্বংসগুলোর জন্য তাদেরকে তো ইনফরমেশনটা লাগছে, এই ইনফরমেশন তাহলে দিচ্ছে কে? তাহলে এই ইনফরমেশন গুলো কাউন্টার ইনফরমেশন কেউ দিচ্ছে। তার মানে কাউন্টার ইনফরমেশনের জগৎটা চলে আসছে, সেটা রাশিয়ার কাছ থেকে আসতেছে এবং চীনের কাছ থেকে আসতেছে। তার মানে হুম, হচ্ছে যুদ্ধে তারা অলরেডি একটা কাউন্টার মেকানিজমে জড়াই গেছে। তার আরো একটা প্রমাণ যদি আমি খুব স্পষ্টভাবে বলে দিই, সেটা হচ্ছে আপনি দেখেন অলরেডি ইরান ঘোষণা করেছে যদি হরমুজ প্রণালী থেকে কোনো তেলবাহী জাহাজ যায় এবং সেই তেলের আহ, আহ, আপনার বিনিময়টা হতে হবে ইয়েনে, মানে চাইনিজ মুদ্রায়, যেটা ইউএস এর মুদ্রায় হতো। তার মানে হচ্ছে এটাই হলো আহ, মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা পৃথিবী ফেস করতেছে এই মুহূর্তে, যে ইউএস এর যে ডলারের যে আধিপত্য এবং এই ডলারের মাধ্যমে প্রত্যেকটা দেশের রিজার্ভকে যে কন্ট্রোল করা, সেখান থেকে আরেকটা নতুন ধারা তৈরি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে চায়না। তো এই জায়গাটায় যুদ্ধটা যে প্রলং হওয়া, আপনি যেটা বলতেছিলেন, এটা প্রলং হওয়ার সম্ভাবনাটা এই জন্যই বেশি, কারণ এখানে চায়না এবং রাশিয়ার স্বার্থ জড়িত আছে এবং তারা এখানে জড়াবে।